বন্ধুরা, ভোলে বাবা পার করে গিয়ে ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বাক্ষর মেজমা সাক্ষ্যকে বলে, কেন ও কোথাকার মহারানী, যে কোথায় যাচ্ছে কি করছে সেটা কাউকে বলতে পারবে না কেন? ঝিল, তুমি কি এই বাড়িতে থাকতে এসেছো সাক্ষ্যকে নিয়ে আলাদা থাকবে বলে, আমাদের সকলের মাঝ থেকে সাক্ষ্যকে আলাদা করবে বলে? অবশ্য তোমার মতো মেয়ের থেকে এর চাইতে বেশি আর কী বা আশা করা যায়? যেরকম পরিবেশে বড় হয়েছ, যেরকম শিক্ষা পেয়েছো, যেরকম মা বাবা, তুমি তো সেরকমই হবে। ঝিল বলে, খবরদার নয়, আমার মা বাবাকে নিয়ে একটাও মন্দ কথা বলবে না। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, আমার মা বাবা তোমাদের কাছে অত্যন্ত ছোট হতে পারে, কিন্তু তারা আমার কাছে আমার ভগবান, তাই তাদেরকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। তখনই সেখানে আসে চৈতি। চৈতি তার ব্যাগপত্র ঘরে রেখে এসে সাক্ষ্যকে বলে, কিরে সাক্ষ্য, তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস? এখনও বুঝি ঝিল বলেনি সে কোথায় যাচ্ছে? ছেড়ে দে সাক্ষ্য, ছেড়ে দে, ওর কাছ থেকে আর জানতে হবে না। ও আসলে কি বলতো, ভীষণ বর্বর অসভ্য একটা মেয়ে। ও কোথায় যাবে কি করবে সেটা তো তোকে বলছে না। তোর আর ওকে জোর করে কোনো লাভ নেই, তুই বরং তোর কাজে যা। আচ্ছা, তুই নার্সিংহোমে যাসনি? আজ তো শুনেছিলাম তোর ওটি আছে। তখনই সাক্ষ্য বলে, না মানে সেটা ক্যান্সেল হয়েছে। চৈতি বলে, ও, তুই বরং নিজের কাজ কর, তোর কাজে যদি ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ তো ও দিতে পারবে না। তখনই ঝিল বলে, সেই ক্ষতিপূরণ যদি কেউ দিতে পারে সেটা আমিই পারবো, অন্য কেউ নয়। তখনই ভ্রমর বলে, আচ্ছা মা, অনেক হলো তো, এইবার বরং তোমরাকে ছেড়ে দাও। ও কোথায় যাচ্ছে ও যাক, ওকে যেতে দাও, আর বেশি কথা বাড়িও না। তখনই স্বাক্ষর মেজমা বলে, কেন রে, কেন? ও কোথায় যাচ্ছে সেটা কেন বলবে না? না মানে এতজন মানুষ আমরা ওকে এতবার করে জিজ্ঞেস করছি, তবুও কেন বলবে না? আর ওকে এই বাড়ির মহারানী নাকি, হ্যাঁ, যে সবসময় মাথা নত করে হাত দুটো তুলে নম নম করে ওর সাথে কথা বলতে হবে? আমার মেয়ে যদি হতো না, মেরে ওর পা খোড়া করে দিতাম। দেখতাম ও কোথায় যাচ্ছে সেটা না বলে কি করে বাড়ি থেকে বেরোয়। তখনই ঝিল ছুটে যায়, ঘরে রাখা একটি লাঠি নিয়ে আসে। ঝিল মেজমাকে সেই লাঠি দিয়ে বলে, এই নাও, এই নাও লাঠি নাও, মেরে আমার পা খোড়া করে দাও। তবুও আমি সেই খোড়া পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতেই বেরিয়ে যাব, আর আমি কাউকে বলবো না আমি কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি। তখনই সাক্ষ্য বলে, ঝিল প্লিজ, সব কিছুর একটি লিমিট আছে, সেই লিমিট ক্রস করো না। না মানে তুমি আমার পরিবারের সবার সাথে এইভাবে অসভ্যতামি করতে পারো না। তখনই ঝিল বলে, তুমি আবারও সেই কথা বললে? এই নিয়ে তুমি দুবার আমাকে অসভ্য বললে, এখন বুঝি তোমারও মনে হচ্ছে আমি অসভ্য বর্বর? ঝিলের কথা শুনে চৈতি মিটমিট করে হাসতে থাকে। সাক্ষ্য ঝিলকে বলে, তুমি কোথায় যাচ্ছ সেটা বললেই তো পারতে ঝিল, তোমারই বা এত কিসের রাগ, কিসের জেদ, হ্যাঁ? তখনই ঝিল বলে, যদি এই কথাগুলো তোমার হতো তো আমি তোমায় ঠিকই বলতাম, কিন্তু তুমি তো অন্যের কথা বলছো, তাই না? তখনই চৈতি বলে, আচ্ছা ঝিল, তুমি কি কোনোভাবে আমায় মিন করলে? তখনই ঝিল বলে, হ্যাঁ, তোমাকে মিন করলাম। তুমি তো বারবার ওকে বোঝাচ্ছ যে আমি কতটা অসভ্য বর্বর, আমার নিজের পার্সোনাল লাইফ ছিল, তুমি তো ওকে এসব বোঝাচ্ছ, তুমি তো এই কথাগুলোর মাথায় ঢুকাচ্ছ। তখন চৈতি চুপ হয়ে যায়। স্বাক্ষর মেজমা বলে, তার মানে তুমি বলবে না যে তুমি কোথায় যাচ্ছ? ঝিল বলে, বললাম তো, আমাকে মেরে আমার ঠ্যাং খোঁড়া করলেও আমি বলবো না। তখনই সাক্ষ্য বলে, আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। এটা শুনে ঝিল খুব কষ্ট পায়। ঝিল বলে, ঠিক আছে, তবে তুমি তোমার ভুলটা শুধরে নাও। কি করতে হবে বলো? আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? ঠিক আছে, আমি যে জরুরি কাজে যাচ্ছি সেই কাজ শেষ হলে আমি মায়ের কাছে চলে যাব, আর এই বাড়িতে ফিরবো না, তবে হবে তো? সাক্ষ্য তখন চুপ করে থাকে। ঝিল বলে, তুমিও আমাকে মেরে পা খোড়া করতে পারছো না, আর তুমিও চাইছো না আমি এই বাড়ি থেকে চলে যাই। আমি বা কি করব বলো? আমার জরুরি কাজ আছে, এখন আমি সেই কাজে যাচ্ছি। আর হ্যাঁ, কাজটা করে আসার পরে যদি আমার মন ভালো থাকে আমি বলবো আমি কোথায় গিয়েছিলাম, আর যদি মন ভালো না থাকে তবে আমি তোমাদের কাউকে জানাবো না। এই বলে ঝিল বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ঝিলের এমন আচরণে স্বাক্ষর মেজমা তিনি বেশ রেগে যান। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়, ঝিল আর তার দিদি একসাথে হাঁটছে। মিলি তখন ঝিলকে বলে, ঝিল, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবি। ঝিল বলে, থানায়। মিলি বলে, সে কি রে, থানায় কেন যাবি? ঝিল, মা যদি জানতে পারে মা কিন্তু খুব বকবে। ঝিল বলে, সে তো মা সবসময় বকে, থানায় কাজ আছে তাই যাচ্ছি। মিলি বলে, কি হয়েছে বল। তখনই ঝিল বলে, আমি নাকি আমার বরের নামে অভিযোগ করেছি, এমনই থানা থেকে খবর এসেছে, সেজন্যই ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। আমি বুঝতে পারছি না আমার নামে এই অভিযোগটা কে করলো, এমন মিথ্যে কথা আমার নামে কে বলল। তখনই মিলি বলে, কে আর বলবে ঝিল, ওই তো একজন আছে যাকে তোরা বাড়িতে পুষিয়ে রেখেছিস, সেই করেছে এই সব কিছু। তার ছলনার অভাব নেই, কেন যে খাল কেটে কুমির আনলি, কেন যে এই শয়তানিকে ওই বাড়িতে থাকতে দিলি সেটাই বুঝতে পারছি না।
ঝিল বলে, দিদি ওই বাড়িতে কি আমার কোনো অধিকার আছে বল, যে আমি বললে ওরা চৈতি ম্যামকে ওই বাড়িতে থাকতে দেবে না? ওই বাড়ির লোকেরা আমাকেই পছন্দ করে না, আর তারা নাকি আমার কথা শুনবে। তুইও না কী সব বলছিস, এবার থানায় চল তো, কথা আছে আমার। এই বলে ঝিল থানায় আসে, হুড়মুড়িয়ে বড়বাবুর ঘরে ঢুকে পড়ে। বড়বাবু তখন অন্য দুজনের সাথে কথা বলছিল। ঝিলদের দেখে বলে, এ কি, আপনারা এইভাবে ঢুকে পড়লেন কেন? তখনই জুনিয়র পুলিশ বলে, স্যার ওনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওনারা তো কোনো কথাই শুনলেন না, হুড়মুড়িয়ে আপনার রুমেই চলে এলেন। তখনই বড়বাবু বলেন, ও পাশে যান, ওখানে মেজবাবু আছে, তার সাথে কথা বলুন। তখনই ঝিল বলে, দেখুন আমি এসব মেজবাবু ছোটবাবু চিনি না, আমি এখানে বড়বাবুর সাথে কথা বলতে এসেছি, মানে আপনার সাথে, আর আমার কথা আপনাকে শুনতেই হবে। তখনই বড়বাবু বাকি লোকদের বলে পাশের ঘরে গিয়ে বসতে, পাশের ঘরে যে লোকটি আছে তার সাথে কথা বলতে। এরপরে ঝিলকে বলে, হ্যাঁ বলুন। তখনই ঝিল নিজের পরিচয় দেয়, সে সাক্ষ্য চ্যাটার্জির স্ত্রী। যেটা শুনে বড়বাবু ঝিলকে বসতে বলে। মিলি বলে, একটু আগেই দুধছাই করছিলেন, আর যেই শুনলেন ও ডাক্তারের বউ, অমনি বসতে বললেন, তাই না স্যার? পুলিশের মুখে কোনো কথা নেই। এরপরেই ঝিল বলে, আপনাদের থানায় একটা অভিযোগ করা হয়েছে সাক্ষ্য চ্যাটার্জির নামে, আর আমার কাছে খবর আছে সেই অভিযোগটা নাকি আমিই করেছি। তখনই পুলিশ বলে, নিশ্চয়ই আপনি অভিযোগ করেছেন, নইলে তো আর থানায় এমনি এমনি অভিযোগ রেজিস্টার্ড হবে না। তখনই ঝিল বলে, না আমি এমন কোনো অভিযোগ করিনি। তখনই বড়বাবু জুনিয়রকে ডাক দেয়, আর তারপরেই সেখানে আসে ছোটবাবু। থানার ছোট পুলিশ অফিসার তখন ঝিলকে দেখে চিনতে পারে, কারণ তিনিই তো আসল কালপিট। চৈতির কথায় তিনিই তো স্বাক্ষর নামে মিথ্যা অভিযোগ লিখেছেন। সেই পুলিশ অফিসার এলেই এরপরেই তাকে ফাইল বের করতে বলা হয়। এরপরে জুনিয়র পুলিশ এসে জানায়, হ্যাঁ ঝিলম দাস সাক্ষ্য চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ করেছে। এটা শুনে ঝিল বলে, না আমি এমন কোনো অভিযোগ করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছে, আর এর সাথে আপনারাও জড়িত আছেন। তখনই বড়বাবু বলে, কি বললেন? আপনি থানায় এসে পুলিশকে থ্রেট করছেন, তাদের নামে মিথ্যে বলছেন? ঝিল বলে, আমি কোনো মিথ্যে বলছি না। আচ্ছা আমি যে অভিযোগ করেছি তার কি কোনো প্রমাণ আছে? তখনই জুনিয়র পুলিশ অফিসার বলে, আপনি যে অভিযোগ করেননি তার কি প্রমাণ আছে? ঝিল বলে, প্রমাণ এই যে আমি সেই লোকটাকে বিয়ে করেছি। আমার যদি তার প্রতি কোনো অভিযোগ থাকতো আমি তো আর তাকে বিয়ে করতাম না, আমাদের সম্পর্কটা তো ভালো হতো না। তখনই থানার পুলিশ অফিসারকে ঝিল বলে, এবার আপনি বলুন আমি যে অভিযোগ করেছি তার কি প্রমাণ আছে? জুনিয়র পুলিশ বলে, অবশ্যই আপনি অভিযোগ করেছেন, নইলে তো আমরা আর মিথ্যা মিথ্যে অভিযোগ তুলব না। তখনই ঝিল বলে, আমি বুঝতে পারছি এই ঘটনার পিছনে আরও এক চরিত্র আছে, যার নাম ডক্টর চৈতি। ঠিক আছে, আপনারা যদি অভিযোগ কে করেছে এটা স্বীকার না করেন, তো আমিও বলছি আমি আপনাদের থেকেও বড় জায়গায় যাব, আর আপনাদের নামেই কমপ্লেন করব। 24 ঘন্টা সময় দিলাম, সাক্ষ্য চ্যাটার্জিকে ফোন করে যা খুশি বলে নিন, আর সেই সাথে কে অভিযোগ করেছে এর মূলে কে আছে তার নামটাও বলে দেবেন, নইলে তার ফল ভালো হবে না। একটা কথা মনে রাখবেন, এই ঝিল যেটা বলে সেটা সে করেই ছাড়ে। আমি আপনাদের নামে অভিযোগ করব, এর থেকেও বড় জায়গায় আমি যাব। সেখানে যদি কোনো কাজ না হয় তো বস্তির লোকজনদের নিয়ে থানা ঘেরাও করব। যতক্ষণ না পর্যন্ত আপনারা সত্যিটা স্বীকার করছেন আমি থামব না। তখন আপনারা বুঝতে পারবেন এই ঝিলের ক্ষমতা কতটুকু। আগামী পর্বে দেখানো হবে সাক্ষর মা সাক্ষ্যকে বলে, সাক্ষ্য কোথায় গিয়েছিলে? সাক্ষ্য বলে, থানা থেকে আমায় ডেকেছিল। সাক্ষর মা বলে, কেন? সাক্ষ্য বলে, আমি নাকি ঝিলের ভুল ট্রিটমেন্ট করেছি। ঝিল বলে, বিশ্বাস করো আমি এমন কোনো অভিযোগ করিনি। সাক্ষ্য বলে, আমার মনে হয় আমি চরম ভুল করেছি তোমাকে বিয়ে করে। ঝিল তখন বলে, সাক্ষ্য? তখনই সাক্ষ্য রেগে গিয়ে ঝিলের হাতে থাকা চায়ের কাপ ছুঁড়ে ফেলে দেয়। ঝিল বলে, আজ তুমি যেটা করলে খুব বড় ভুল করলে, এরপরে তুমি ক্ষমা চাইলেও আমি যে তোমায় ক্ষমা করব তার কোনো মানে নেই। তো বন্ধুরা বুঝতেই পারছো চৈতির ফাঁদে পা দিয়েছে সাক্ষ্য। চৈতির ষড়যন্ত্রকে বিশ্বাস করে সে ঝিলকে অবিশ্বাস করল। অন্যদিকে ঝিলের মনেও অভিমান জমল। সাক্ষ্য ঝিলের সাথে প্রতিনিয়ত যে ব্যবহার করছে একটু একটু করে ঝিলের মন ভাঙছে। ভালোবাসার জায়গাটা দখল করে নিচ্ছে অভিমান। সেসব দিকে ভালোবাসা জিতবে নাকি অবিশ্বাস, এবার সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।